1911 সালের 21শে আগস্ট লুভরে মিউজিয়ামের রক্ষণাবেক্ষণ কর্মীদের মতো সাদা কোট পরে এক ব্যক্তি সকালে জাদুঘরে প্রবেশ করেন। মোনালিসাকে আস্তে করে নামিয়ে নেন। ফ্রেম থেকে ছবি খুলে জামার ভেতরে লুকিয়ে তিনি হেঁটে বেরিয়ে যান। কেউ তাকে থামায়নি। তারপর সে উধাও হয়ে যায় ভিড়ে। কেউ জানতে পারলো না মোনালিসা নেই। মোনালিসা চুরি হওয়ার পর 26 ঘন্টা কেটে যায়। পরের দিন মঙ্গলবার মিউজিয়ামের লোক কাজ করতে এসে দেখে মোনালিসা শুধু ফ্রেমটা টাঙানো আছে। প্রথমে তারা ভাবে হয়তো পরিষ্কারের জন্য কেউ খুলে রেখেছে, কিন্তু তারপর যখন তারা খুঁজে দেখে তারা বুঝতে পারে মোনালিসা চুরি হয়েছে। বর্তমান যুগে এই মোনালিসার দাম প্রায় $1 বিলিয়ন কাছাকাছি। কিন্তু মোনালিসা এত দামি কেন? এই ছবিটা এত বিখ্যাত কেন? কি রহস্য আছে এই ছবিটার পিছনে? চলুন বিস্তারিতভাবে জানা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। But I think French governments have fallen. He says that the evidence of this theory, centuries-old documents, are at last revealing long-forgotten truths. এই পেন্টিং যে এঁকেছিল তার নাম আপনারা সবাই জানেন, লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি একজন চিত্রশিল্পী ছিলেন না, তিনি ছিলেন রেনেসাঁস যুগের প্রতীক। এমন এক মানুষ যার মস্তিষ্ককে কোনো একটি শাখায় সীমাবদ্ধ রাখা সম্ভব ছিল না। 1452 সালে তুস্কানির ছোট্ট শহর ভিঞ্চিতে জন্ম নেওয়া লিওনার্দো এমন এক সময় বড় হয়েছিলেন যখন শিল্প, বিজ্ঞান ও দর্শন একত্রিত হয়ে জ্ঞানের এক বিশাল অভিযাত্রায় রূপ নিচ্ছিল। লিওনার্দো এই চেতনার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন পেইন্টার, স্কাল্পটার, ইঞ্জিনিয়ার, ফিজিসিস্ট, মিউজিশিয়ান এবং ইনভেন্টার। তার চিত্রকর্ম ছিল শুধু ছবি নয়, বরং গণিত, অপটিক্স ও অ্যানাটমির জীবন্ত প্রমাণ। প্রতিটি তুলির আঁচড়ে ফুটে উঠত প্রাকৃতিক জগৎকে বোঝার তার তীব্র আকাঙ্ক্ষা। শুধু কেমন দেখতে তা নয়, বরং কিভাবে কাজ করে তা নিয়েও তার আগ্রহ ছিল। তিনি মানবদেহের ভেতরের জটিল গঠন, পেশি, শিরা ও অস্থির বিন্যাস মানচিত্রের মতো আঁকতে মৃতদেহ কেটে গবেষণা করেছিলেন। কারণ তিনি বিশ্বাস করতেন যে মানবদের অন্তর্গত যান্ত্রিকতা না বোঝা পর্যন্ত জীবন্ত চিত্রায়ন সম্ভব নয়। তার অদম্য পরিপূর্ণতার স্বাদ প্রায় তার কাজ অসম্পূর্ণ রেখে দিত, কারণ তিনি এমন এক কল্পনা অনুসরণ করতেন যা বাস্তব কখনো পূর্ণরূপে ধরতে পারত না। আর তার শিল্পে তিনি বুনে দিতেন রহস্য, সূক্ষ্ম প্রতীক এবং প্রায় অসম্ভব দৃষ্টিকোণ, যা তার সৃষ্টির শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যাখ্যা করার সুযোগ দিয়েছে। তার সব কাজের মধ্যে কোনো চিত্রই মোনালিসার মতো এত মুগ্ধতা সৃষ্টি করেনি। প্রথম দর্শনে এটি এক সরল প্রতিকৃতি বলে মনে হয়। এক নারী বসে আছেন শান্ত, সংযত ভঙ্গিতে, দূরের স্বপ্নময় প্রাকৃতিক দৃশ্যের পটভূমিতে। কিন্তু এই মহিলা কে? বন্ধুরা, তার পরিচয় 500 বছরেরও বেশি সময় ধরে বিতর্কের বিষয়। সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ, যা 1600 শতকের গোড়ার দিকে জর্জিও ভাসারির লেখা নোট থেকে পাওয়া এবং পরবর্তীতে আর্কাইভ গবেষণায় নিশ্চিত হয়েছে, বলছে তিনি ছিলেন লিসা গেরার্দিনি, ধনী শিল্প ব্যবসায়ী ফ্রান্সিসকো দেল গিয়োকোন্ডোর স্ত্রী। হয়তো সন্তান জন্মের আনন্দে কিংবা নতুন বাড়ি কেনার স্মৃতিতে এই চিত্রটি অর্ডার করা হয়েছিল, যা পরিবারের জন্য ছিল ব্যক্তিগত এবং মর্যাদাপূর্ণ এক কাজ। তবে লিওনার্দো যেভাবে এই প্রতিকৃতি এঁকেছেন তা একে সাধারণ অর্ডারের অনেক ঊর্ধ্বে নিয়ে গেছে। তবে লিসা গেরার্দিনির তত্ত্বে সবাই একমত নন। কিছু শিল্প ইতিহাসবিদ মনে করেন এই নারী হয়তো ফরাসি বা মিলানের কোনো সম্ভাব্য পরিবারের সদস্য ছিলেন। একটি ধারণা যে লিওনার্দোর রাজকীয় পৃষ্ঠপোষকতায় কাটানো সময় থেকে এসেছে। আবার কেউ কেউ সাহসী এক ধারণা পোষণ করেন যে মোনালিসা আসলে লিওনার্দোর ছদ্মবেশী আত্মপ্রতিকৃতি, যেখানে চিত্রিত নারীর মুখমণ্ডল ও লিওনার্দোর নিজস্ব স্বপ্রতিকৃতির সূক্ষ্ম সাদৃশ্য ইঙ্গিত দেয় যে শিল্পী হয়তো নিজের চেহারা তার সৃষ্টির মধ্যে মিশিয়ে দিয়েছিলেন। আরেকটি সম্ভাবনা হলো তিনি আদৌ বাস্তব কেউ নন, বরং লিওনার্দো তার অনুপাত, সামঞ্জস্য ও মানব মুখের জ্যামিতি নিয়ে দীর্ঘ গবেষণা থেকে এক আদর্শ নারীর চিত্র নির্মাণ করেছিলেন। এই ব্যাখ্যায় মোনালিসা কেবল প্রতিকৃতি নয়, বরং প্রকৃতি ও মানবতার মধ্যে সুষমার এক রূপক হয়ে ওঠে। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা শুধু তার বিষয়বস্তুর জন্য নয়, বরং তিনি যেভাবে এটি এঁকেছিলেন সেই বিপ্লবী কৌশলের জন্যও বিখ্যাত। তার অনন্য ফুমাটো কৌশল, রং ও টোন এমনভাবে মিশিয়ে দেওয়া যাতে কোনো দৃশ্যমান প্রান্ত বা হঠাৎ পরিবর্তন দেখা না যায়, চিত্রটিকে দিয়েছিল বিখ্যাত নরম, প্রায় স্বপ্নময় গুণ। এটি কোনো সাধারণ ঝাপসা নয়। লিওনার্দো অত্যন্ত পাতলা তেলের রঙের স্তর, কখনো কখনো ডজন খানেক একের পর এক লাগাতেন, যাতে আলো থেকে ছায়ার পরিবর্তন চোখে ধরা না পড়ে। ফলাফল ছিল জীবন্ত, ত্রিমাত্রিক ত্বক, যা যেন ভেতর থেকে জ্বলজ্বল করছিল। তার সাময়িক অনেক চিত্রশিল্পীর মতো মুখের প্রান্তে তীক্ষ্ণ রেখা আঁকেননি, বরং তিনি সেই প্রান্তগুলোকে পটভূমির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন, যা মানুষের চোখ স্বাভাবিকভাবে যেভাবে আকার দেখে সেটির অনুকরণ। এর ফলে লিসা গেরার্দিনির মুখ যেন ক্যানভাসের রং নয়, বরং সত্যিই জীবন্ত মাংসপিণ্ড। মোনালিসার সবচেয়ে দীর্ঘস্থায়ী ও রহস্যময় বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম তার বিখ্যাত হাসি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানী, মনোবিজ্ঞানী এবং শিল্প সমালোচকদের মুগ্ধ ও বিভ্রান্ত করেছে। এর কারণ আংশিকভাবে লিওনার্দোর ইচ্ছাকৃত দৃষ্টি বিভ্রমে লুকিয়ে আছে। তিনি জানতেন মানুষের চোখে দুই ধরনের দৃষ্টি আছে,
কেন্দ্রীয় দৃষ্টি যা তীক্ষ্ণ ও বিশদ এবং পার্শ্ববর্তী দৃষ্টি যা আলো ছায়ার প্রতি বেশি সংবেদনশীল কিন্তু কম নির্ভুল। তিনি এমনভাবে ঠোঁটের কোণ এঁকেছিলেন যে সরাসরি ঠোঁটের দিকে তাকালে হাসি মিলিয়ে যেতে থাকে, ছায়া নরম হয়ে যায়, ঠোঁট শিথিল হয়, কিন্তু চিত্রের অন্য অংশে তাকালে মুখের বাঁক হঠাৎ বেশি স্পষ্ট হয়ে ওঠে। এতে একটি অপটিক্যাল বিভ্রম তৈরি হয় যেখানে হাসি সবসময় বদলাতে থাকে, কখনোই স্থির নয়। আর সেটি লিওনার্দোর প্রকৃত প্রতিভা। চিত্রটির সামনে আপনি যেখানেই দাঁড়ান না কেন মনে হয় তার চোখ যেন আপনাকে অনুসরণ করছে। এটি আংশিকভাবে সম্ভব হয়েছে লিওনার্দোর নিখুঁত মাথার ভঙ্গি ও দর্শকের চোখের রেখা একসঙ্গে মেলানোর কারণে। কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো তিনি চক্ষুগোলক ও মণিকে এমনভাবে আলো ও ছায়ায় আঁকেন যাতে কোনো বিকৃতি না ঘটে যা ভ্রম ভেঙে দিতে পারে। বাস্তবে চোখ নড়ছে না, বরং দৃষ্টিকোণ ও আলোক ছায়া এমনভাবে তৈরি যে দৃষ্টি সবসময় সামনে সরাসরি দর্শকের দিকে নিবদ্ধ থাকে। স্পুমার কোমলতা ও ত্বকের বাস্তবতার সঙ্গে মিলিত হয়ে এই দৃষ্টি এক অদ্ভুত অনুভূতি তৈরি করে, যেন কেউ সত্যিই বেঁচে আছে, আপনার দিকে তাকিয়ে আছে, তার মনে চিন্তা অনুভূতি লুকানো আছে সেই অধরা হাসির আড়ালে। লিওনার্দো দা ভিঞ্চি প্রায় 1503 সালে মোনালিসা আঁকতে শুরু করেছিলেন। সম্ভবত এটি ফ্লোরেন্সের ধনী ব্যবসায়ী ফ্রান্সেসকো ডেল গিয়োকোন্ডোর জন্য অর্ডার করা হয়েছিল তার স্ত্রী লিসা গেরার্দিনির প্রতিকৃতি হিসাবে। কিন্তু কয়েক শতাব্দীর জন্য শিল্প ইতিহাসবাদদের কৌতূহল জাগানোর কারণে লিওনার্দো কখনোই চিত্রটি তার সম্ভাব্য ক্লায়েন্টের কাছে পৌঁছে দেননি, বরং তিনি এটিকে একটি সম্পন্ন কমিশনের চেয়ে বরং একটি বিকশিত মাস্টারপিস হিসেবে ব্যবহার করেছিলেন, একটি ব্যক্তিগত প্রকল্প যা তিনি বছরের পর বছর ধরে নিজের সঙ্গে রেখেছিলেন। লিওনার্দো তার নিখুঁতবাদী মনোভাব এবং অসম্পূর্ণ কাজ রেখে যাওয়ার অভ্যাসের জন্য পরিচিত ছিলেন, কিন্তু মোনালিসার ক্ষেত্রে এই প্রবণতা এক ভিন্ন মাত্রা পেয়েছিলেন। তিনি চিত্রটিতে বারবার ফিরে আসতেন, মুখের ছায়া, মুখাবয়বের কন্টুর, পোশাকের সূক্ষ্ম ভাঁজ এবং রহস্যময় হাসির ক্ষুদ্রতম সমন্বয় পর্যন্ত সামঞ্জস্য করতেন। প্রতিটি সামঞ্জস্যের জন্য সপ্তাহ বা মাস লাগতে পারত, কারণ প্রতিটি স্তর শুকিয়ে যেতে হতো পরেরটি আর দেওয়ার আগে। ডেল গিয়োকোন্ডোর কাছে কাজটি হস্তান্তর করার পরিবর্তে লিওনার্দো চিত্রটি নিজের সঙ্গে বহন করতেন। ফ্লোরেন্স থেকে মিলান এবং অবশেষে 1516 সালে ফ্রান্সে চলে আসতেন, যখন তিনি কিং ফ্রান্সিস প্রথমের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। সেই সময় মোনালিসা সম্ভবত তার কাছে এক গভীর ব্যক্তিগত প্রতীক হয়ে উঠেছিল, তার দক্ষতার সাক্ষ্য, নিজের প্রতি একটি চ্যালেঞ্জ এবং সম্ভবত এমন একটি ধারণা যে শিল্প জীবনের সারমর্ম ধারণ করতে পারে। ফ্রান্সে লিওনার্দো মৃত্যুর আগে পর্যন্ত চিত্রটিকে পরিমার্জন করতেন। 1519 সালে তিনি আম্বোইসের চিটেউ দু ক্লোজ লুকাতে মৃত্যুবরণ করলে মোনালিসা ফরাসি রাজকীয় সংগ্রহে থাকে এবং অবশেষে লুভ্রে স্থায়ীভাবে পৌঁছায়। শতাব্দীর পর শতাব্দী মোনালিসা প্রশংসিত হলেও এটি এখনও বিশ্বব্যাপী সুপরিচিত চিত্রকর্মে পরিণত হয়নি। সেই পরিবর্তনটি শুরু হয় 20 শতাব্দীর প্রথম দিকে। 1911 সালের 21 আগস্ট সকালে চিত্রটি লুভ্রে থেকে অদৃশ্য হয়ে যায়। প্রথমে অনেকেই ধারণা করেছিলেন এটি ফটোগ্রাফির জন্য সাময়িক সরানো হয়েছে, কিন্তু তখন জাদুঘর দর্শনার্থীর জন্য খোলা হয় তখন দেয়ালে খালি স্থানটি তোলপাড় সৃষ্টি করে। প্যারিসের শক ও অবিশ্বাসের আবহ তৈরি হয়। তদন্ত কয়েকদিন, তারপর কয়েক সপ্তাহ স্থায়ী হয়, কিন্তু চিত্রের কোনো সন্ধান পাওয়া যায় না। তথ্যগুলো ছড়িয়ে পড়ে, কেউ সন্দেহ করেছিলেন সমসাময়িক শিল্পী যেমন পাবলো পিকাসোকে, কেউ আবার জাদুঘরের কর্মীদেরকে। সত্য ঘটনা আরও অদ্ভুত হলো। চোর হলেন ভিনচেজো পেরুগিয়া, একজন ইতালিয়ান হ্যান্ডিম্যান এবং লুভ্রের প্রাক্তন কর্মচারী। তিনি বিশ্বাস করতেন মোনালিসা ইটালিতে থাকা উচিত, ফ্রান্সে নয়। তিনি রাতে জাদুঘরে লুকিয়েছিলেন, কর্মীদের সাদা জামার মতো পোশাক পরে, এবং সকালে ছোট ট্রাঙ্কের মধ্যে চিত্রটি লুকিয়ে নিয়ে সহজেই বেরিয়ে আসেন। 2 বছরেরও বেশি সময় পেরুগিয়া মোনালিসা তার প্যারিসের সাধারণ অ্যাপার্টমেন্টের ট্রাঙ্কে লুকিয়ে রেখেছিলেন, সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে। সেই মুহূর্তেই আসে 1913 সালের ডিসেম্বর, যখন তিনি ফ্লোরেন্সে একটি শিল্প ডিলারের সাথে যোগাযোগ করেন। কিন্তু তাকে জাতীয় নায়ক হিসেবে স্বাগত জানানোর পরিবর্তে ডিলার কর্তৃপক্ষকে খবর দেন। পেরুগিয়া গ্রেপ্তার হন এবং চিত্রটি অল্প সময়ের জন্য ইতালিতে প্রদর্শিত হয়, যেখানে মানুষ ভিড় জমায়। এরপর তার লুভ্রে ফেরত আনা হয়। এবার একটা আজব কথা বলি বন্ধুরা, শতাব্দী জুড়ে এই চিত্রকর্মটি এমন হুমকির মুখোমুখি হয়েছে যা আজকের দিনে অবিশ্বাস্য মনে হতে পারে। উদাহরণস্বরূপ 1956 সালে একজন ভ্যান্ডেল চিত্রকর্মীটি নিম্নাংশে অ্যাসিড ছুঁড়ে মারেন, যার ফলে এমন ক্ষতি হয় যা সংরক্ষণের মাধ্যমে অত্যন্ত সাবধানে মেরামত করা হয়। পরে সেই একই বছর একজন ব্যক্তি পাথর দিয়ে চিত্রকর্মের দিকে আঘাত করেন, যে রঙের কিছু অংশ ছিঁড়ে ফেলে এবং দৃশ্যমান দাগ রেখে যায়, যা এখন তার বহুস্তরীর ইতিহাসে অংশ। এই ধরনের আগ্রাসী কাজগুলি বরং তার গুরুত্ব হ্রাস করার পরিবর্তে তার চারপাশের রহস্য ও আকর্ষণকে আরও বাড়িয়েছে। তাকে কেবল একটি শিল্পকর্ম নয়, বরং একটি অব্যাহত প্রতিকূলতার প্রতীক এবং আসক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রতিটি ক্ষতির চেষ্টা কেবল তার মর্যাদা বাড়িয়েছে। এই ধারণা প্রবর্তন করেছে যে এই প্রতিকৃতি রক্ষার জন্য সবকিছুই মূল্যবান, লুভ্রের সংগ্রহশালায় একটি নাজুক রত্নের মতো। যেমন যেমন শতাব্দী গেছে, মোনালিসা কেবল ক্লাসিক্যাল শিল্পের সীমা অতিক্রম করে পপ কালচারের প্রতীকী হিসেবে পরিণত হয়েছে। অসংখ্য প্যারোডি, বিজ্ঞাপন, সিনেমা এবং সায়েন্টিফিক রেফারেন্সে উপস্থিত হয়েছে। তার মুখ আধুনিক শিল্পে হাস্যরসাত্মকভাবে পরিবর্তিত হয়েছে। পোস্টারে ছাপা হয়েছে এবং ঘড়ি থেকে টুথপেস্ট পর্যন্ত বিভিন্ন বিজ্ঞাপন প্রচারে অন্তর্ভুক্ত হয়েছে। হলিউড এবং সাহিত্য প্রায় তার রহস্যময় অভিব্যক্তি উল্লেখ করে।
যা রহস্য, সৌন্দর্য বা অপ্রাপ্য পরিপূর্ণতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। কমেডিয়ান এবং কার্টুনিস্টরা তাকে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করছেন, দেখিয়েছেন কিভাবে তার হাসি অসংখ্যভাবে ব্যাখ্যা করা যায়। এই সাংস্কৃতিক বিস্ফোরণ তাকে একটি রেনেসাঁস মাস্টারপিস থেকে সার্বজনীন আইকনে পরিণত করেছে। উচ্চকক্ষীয় শিল্প এবং সাধারণ মানুষের পরিচিতির মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। তিনি কেবল চিত্রকর্ম হিসেবে নয়, বরং রহস্যে আকর্ষণ এবং শক্তির একটি চিহ্ন হিসেবে পরিচিত হয়েছেন। অবশেষে মোনালিসার চিরস্থায়ী উত্তরাধিকার তার অপ্রতিদ্বন্দ্বী গুরুত্বের প্রমাণ, আত্মিক মূল্য ছাড়াও তিনি একটি জাতীয় খাজানা হিসেবে বিবেচিত। বুলেটপ্রুফ কাঁচের আড়ালে লুভরেতে সংরক্ষিত, কঠোর নিরাপত্তা এবং সংরক্ষণ ব্যবস্থা সহ। গবেষক, পর্যটক এবং শিল্পীরা তার অধ্যয়ন, তার অভিব্যক্তি নিয়ে বিতর্ক এবং তার উপস্থিতি থেকে অনুপ্রেরণা নেয়। 5 শতাব্দী পরেও তার প্রভাব, রহস্য ও প্রশংসা অক্ষুণ্ণ রয়ে গেছে। চিত্রকর্মটি কেবল একটি বস্তু নয়, এটি শিল্পী, প্রতিভা এবং একটি একক চিত্রের স্থায়ী ক্ষমতার প্রতীক। তার হাসি, যা ছোট এবং সূক্ষ্ম মনে হয়, তার মধ্যে অসংখ্য প্রশ্ন লুকিয়ে আছে, যা নিশ্চিত করে যে মোনালিসা আগামী প্রজন্মের জন্যও এক চিরন্তন আকর্ষণ, এক শ্রদ্ধার উৎস হিসেবে থাকবে। কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মোনালিসা প্রথম থেকে বিখ্যাত একদমই ছিল না। একে বিখ্যাত করেছে ভিনজেজো পেরোগিয়া। আশা করি আজকের ভিডিও আপনার ভালো লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লাগে, তো এই মার্সিডিজ বেঞ্জ তৈরি হওয়ার ইতিহাসটাও আপনার ভালো লাগবে। অবশ্যই দেখুন কিভাবে মার্সিডিজ বেঞ্জ আজকে অন্যান্য লাক্সারি গাড়ির একটি শূন্য থেকে শুরু হয়েছিল, শুধু মনে একটা জেদ নিয়ে। ওখানেই দেখা হচ্ছে আপনার সাথে।